হ্যালো বন্ধুরা, আমি শাকবন্ডিল সেভেন সেন্স অফ ক্রিকেট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কেকেআর ভার্সেস আরআর অর্থাৎ আইপিএল 2025-এর ম্যাচ 6 গতকাল হয়েছে, সেই ম্যাচটাকে নিয়ে আজকে আলোচনা করব। কোন টিম কি ঠিক করলো, কি ভুল করলো, সবকিছু এখানে অ্যানালাইজ করবার চেষ্টা করব। ভবিষ্যতে টিমগুলোকে কি নিয়ে ভাবনা চিন্তা করতে হবে সেগুলো নিয়েও অ্যাকচুয়ালি কথা হবে। সবার আগে এটা বলতে হবে, গুয়াহাটি যে পিচটা অফার করেছে, যে সারফেসটা দিয়েছে, সেটা কিন্তু আমাকে ইমপ্রেস করতে পেরেছে। তার কারণ আইপিএল মানে এখন হয়ে গেছে 4 ছক্কা হই হই, 220 এখন তুলতেই হবে অ্যাটলিস্ট। 200 আর সেভ স্কোর নেই, 240 উঠে যাচ্ছে, 230 চেস করতে গিয়ে রান উঠে যাচ্ছে। আমরা অবাক হয়ে যাচ্ছি এত রান কি করে উঠছে। সেখানে একটা পিচ যেখানে বোলারদের জন্য কিছু মজুত রয়েছে, বল একটু টার্ন করছে, ব্যাটসম্যানরা একটু চ্যালেঞ্জ ফেস করছে, একটা ব্যাটে বলে সমানে সমানে লড়াই দেখতে পাচ্ছি। সেই ধরনের পিচ কিন্তু সত্যি বলতে মাঝে সাঝে আইপিএল অফার করা হয়, এবং যখন অফার করা হয় আমি একজন ক্রিকেটের দর্শক হিসেবে প্রচন্ড বেশি মজা পাই। গুয়াহাটির এই পার্টিকুলার সারফেসটা আমাকে সেই মজা দিতে পেরেছে, এবং এই ধরনের খেলাতে মানে এই ধরনের মাঠে এই ধরনের পিচে আপনার কিন্তু স্ট্র্যাটেজি অনেক বড় হয়ে যায় পাওয়ার হিটিংয়ের তুলনাতে। এবং সেখানেই কিন্তু কোথাও একটা রাজস্থানের ব্যাটাররা মস্ত বড় ভুল করে ফেলেছে। তারা কিন্তু পাওয়ার হিটিংয়ে বা তারা কিন্তু বড় স্কোর তোলবার দিকে অনেক বেশি মনোযোগ দিয়েছে, এবং সেখানে তারা ওভার অ্যাটাকিং হতে গেছে, তারা উইকেট খুইয়েছে, তারা রিস্ক নিতে গেছে অযথা। দরকার ছিল না, পিচটার ডিমান্ড ছিল 170-175 স্কোর। কোথাও একটা যেন আরআরের ব্যাটারদেরকে দেখে মনে হলো, আমি এখানে স্পেসিফিক্যালি জয়সওয়াল, স্যামসন যারা ব্যাকবোন এই ব্যাটিং লাইন আপটার তাদের কথা বলবো। তারা যেভাবে উইকেট দিয়ে দিল শুরুর দিকে, সেরকমভাবে তারা ভালো স্ট্রাইক রেটে খেলতে পারছিল না। তাদের মনে হচ্ছিল যে ভাই 6 ওভারে 75-70 তো তুলতেই হবে, 6 ওভারে 54 তারা তুলেছিল, তারা খুশি হতে পারছিল না, যে কারণে এক্সট্রা রিস্ক নিতে গেল, উইকেট দিয়ে দিল। এবং তাতে কি হলো, ব্যাটিং অর্ডারে একটা বিশাল বড় কোল্যাপস হলো। 175 তো উঠলোই না, ছেড়েই দিন, 200 তুলতে গিয়ে 150 উঠে গেল, এবং সেখানে মূল গন্ডগোলটা হয়ে গেল। তো এখানে স্ট্র্যাটেজিতে, এখানে মাইন্ডসেটের প্রবলেম ছিল আরআর। আরো যেটা বড় ভুল হয়েছে রাজস্থান রয়্যালসের, সেটা হচ্ছে হেটমায়ারকে অত শেষ অবধি ধরে রাখা, প্রপার ফিনিশার হিসেবে তাকে ইউজ করা হচ্ছে। বুঝতে পারছি আপনি শেষ 5 ওভারে মিডলে আপনি চাইছেন হেটমায়ারকে, ভালো কথা, কিন্তু তার মানে কি এটা দ্বারা যে হেটমায়ার 8-10 ওভার সার্ভাইভ করতে পারবেন একটা ট্রিকি পিচে? তাহলে আপনি সেই ব্যাটসম্যানকে রিটেন করেছেন কেন এত এত টাকা দিয়ে? আপনি তাহলে ছেড়ে দিতে পারতেন যদি আপনার ব্যাটসম্যানটার উপরে ট্রাস্টই নেই। কারণ হেটমায়ার আমার মতো শুধুমাত্র একজন ফিনিশার নয়, হি ইজ আ প্রপার ব্যাটার। এবার হ্যাঁ, হেটমায়ার কখনো ভালো খেলে, অনেক সময় ভালো খেলে না, কিন্তু একজন ব্যাটসম্যান, সে আপনাকে ট্রিকি সিচুয়েশনে তাকে ফেলে দেখতে হবে যে সে কি পারফরমেন্স দেয়। আপনি শেষ 5 ওভার অবধি তাকে ধরে রাখতে গিয়ে ইম্প্যাক্ট সাব আপনি আগে নামিয়ে দিচ্ছেন, আপনি হেটমায়ারকে আগে নামাচ্ছেন না। হতেই পারে হেটমায়ারকে আপনি আগে নামাতেন, সে সার্ভাইভ করে যেত, ধ্রুব জুলের সঙ্গে একটা বড় ইনিংস সে খেলে ফেলতো, সেক্ষেত্রে দুবেকে আপনাকে ইম্প্যাক্ট সাব হিসেবে নামাতে হতো না। আপনি কার্তিকিয়াকে, যে একজন বাহাতি স্পিনার, আপনি তাকেও কিন্তু পরবর্তীতে ইম্প্যাক্ট সাব হিসেবে আনতে পারতেন, এবং যেরকম পিচ ছিল, যেরকম বল টার্ন করছিল, সেখানে কিন্তু ফিঙ্গার স্পিনাররা হেল্প পেত। মঈন আলীর ক্ষেত্রে যদি আপনারা দেখেন, সে ফিঙ্গার স্পিনার, সে কিন্তু টার্ন পেয়েছে। আপনারা দেখে নিন, যখন রিয়ান পারাগ বল করছে রাজস্থানের হয়ে, সে কিন্তু বেটার ইকোনমিতে বল করতে পারছে অন্যান্য যারা রিস্ক স্পিনার রয়েছে, হাসারাঙ্গা কিংবা থিকসানা, তাদের তুলনায়। মিস্ট্রি স্পিনারদের থেকে কিন্তু কালকে ফিঙ্গার স্পিনাররা হেল্প বেশি পেয়েছে। তো আপনি ফার্স্ট ইনিংসে যখন কেকেআর বোলিং করছে, আপনি দেখছেনটা কি, আপনি শিখছেনটা কি, সেকেন্ড ইনিংসে আপনি সেক্ষেত্রে অ্যাপ্লাই করছেনটা কি? তো কিছুই অ্যাকচুয়ালি ম্যাচ দেখে সেই অনুযায়ী ইম্প্যাক্ট সাব কাকে নামাবো কাকে নামাবো না, সেই সিদ্ধান্তটা নেওয়াটাও আমার মনে হয় দরকার। হেটমায়ারকে না পাঠানো খুব ভুল সিদ্ধান্ত ছিল। এবং যখন ফিল্ডিং করছে রাজস্থান, রিয়ান পরাগকে যে ক্যাপ্টেন করে দেওয়া হচ্ছে, আমি জানি না সঞ্জু স্যামসন কি আনফিট, সেই জন্যই কি শুধুমাত্র ব্যাট করে চলে যাচ্ছে? হতে পারে, হয়তো সেটাই কারণ, যে কারণে খুব একটা বড় গন্ডগোল কিন্তু রাজস্থানের ফিল্ডিং চলাকালীন হয়ে যাচ্ছে। মানে রিয়ান পরাগ পরিষ্কার ক্যাপ্টেন্সি থেকে বোঝা যাচ্ছে একটা প্রি ডিটারমাইন্ড ক্যাপ্টেন্সি। সন্দীপ শর্মাকে কালকে অ্যাকচুয়ালি শুরুতে একটা ওভার আনা দরকার ছিল। রাজস্থানের কিন্তু ওয়ান অফ দ্য মেইন বোলার সন্দীপ শর্মা, দুর্দান্ত পারফরমেন্স রাজস্থানকে সে দিয়ে এসেছে। এবং সন্দীপ শর্মাকে আপনি ম্যাচের বাইরে কতটা সময় রেখে দিচ্ছেন, লাস্টে কি আপনি 2 ওভার করাতে পারছেন? সন্দীপ শর্মা 2 ওভার বলই করতে পারছে না। এরকম একটা ইম্পর্টেন্ট ম্যাচ, লো স্কোরিং ম্যাচ, সেখানে আপনি দেখবেন না যে মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মা সে বুমরাকে বেশিক্ষণ ম্যাচের বাইরে রাখছে। সে বুমরায় কিন্তু সেক্ষেত্রে লাস্টের দিকের ওভারের জন্য ধরে রাখবে না, সে হয়তো একটা ওভার রেখে দেবে, কিন্তু সে কিন্তু আগে ওভার আনবে। বুমরাকে দিয়ে সে কিন্তু উইকেট তোলবার চেষ্টা করবে। সেই কাজটা আপনি করছেন কোথায়? জোফরা আর্চারকে দিয়ে শুরুতে একটা ওভার করালো, তারপর আরেকটা ওভার আনলো, হালকা একটু মার খেলো জোফরা আর্চার, তারপর জোফরা আর্চার ম্যাচ থেকে গন, আবার একদম লাস্টে আসছে। তো কোথাও একটা স্পিন হচ্ছে পিচে, যে কারণে আমাকেও স্পিনারদেরকে আনতে হবে, আমার স্পিনাররা ভালো করুক না করুক তাদেরকে দিয়ে ওভারগুলো করাতে হবে। এরকম একটা প্রি ডিটারমাইন্ড সিদ্ধান্ত, মানে বোঝা গেছে সন্দীপ শর্মাকে লাস্টের জন্য ধরে। আরে ভাই, লাস্ট অব্দি ম্যাচ যাবে কিনা সেটাও তো দেখো, তবে তো তুমি ধরে রাখবে। তুষার দেশপান্ডেকে ম্যাচে আনলোই না, যখন আনলো তখন কুইন্টন ডিকক অলরেডি সেট। মানে কে বলতে পারে কালকে তুষারের দিন ছিল? আপনি একটা ওভার দিয়ে দেখুন, এমন তো নয় যে আপনি যাদেরকে দিয়ে বল করাচ্ছিলেন হেভি একেবারে ডেডলি বোলিং তারা করছিল, যে কারণে আপনি তুষারকে অ্যাটাকে আনতে পারেননি। আপনার তো দেশপান্ডেকে অ্যাটাকে আনতে হবে।
ব্যাট ওভার করিয়ে তো দেখতে হবে। অনেকেই তো খারাপ বোলিং করছিল, যারা এখানে স্পিন বোলার্স রয়েছে মানে অকশন টেবিলে তো অ্যাকচুয়ালি ভুলভাল করে ফেলেছে। অশ্বিনকে রিটেন করেনি, তার সঙ্গে সঙ্গে চাহালকে রিটেন করেনি, এবং আপনি কাদেরকে নিয়েছেন? হাসারাঙ্গাকে, থিকসানাকে। অশ্বিন আর চাহালের জুটির পরিবর্তে থিকসান আর হাসারাঙ্গা, এটা হয়? আপনি তো ওইখানেই হেরে বসে রয়েছেন। আর ধ্রুব জুরেলকে এত টাকা দিয়ে আপনি রিটেন করেছেন, ভালো কথা, কিন্তু ধ্রুব জুরেলকে কিন্তু সেই অনুযায়ী পারফরমেন্স দিতে হবে। টেস্টে আমার প্লেয়ারটা টেম্পারমেন্ট ভালো লেগেছে, দেখা যাক এই আইপিএলেও কি করে। এত টাকা দিয়ে আপনি অশ্বিন চাহালকে যেতে দিয়ে মানে খুব একটা কিন্তু সাউন্ডেড অকশনই যায়নি, এবং সেটার জন্য শুধুমাত্র যে রাজস্থান এই বছর ভুগবে তা নয়, এটা কিন্তু রাজস্থানকে ডোবাবে আগামী বেশ কয়েকটা সিজন। পিচ যখন আপনাকে হেল্প করছে, তার পরবর্তীতে আপনি বোলার হিসেবে কিছু করতে পারছেন না। বেসিক যে ডিসিপ্লিনটা, গুড লেন্থ ধরে বল করে যাওয়া, আপনি সেটা করতে পারছেন না। শর্ট অফ দ্য লেন্থ আপনি বল করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি, হাসারাঙ্গার কথা বলছি, তাহলে তো খুব প্রবলেম, খুব প্রবলেম। আমি নিশ্চিত নই যে হাসারাঙ্গাকে এর পরবর্তীতে মানে ডেফিনেটলি আরও কিছু ম্যাচ খেলানো হবে, কিন্তু হাসারাঙ্গাকে গতকাল যেরকম দেখিয়েছে 14টা ম্যাচ, সে কি খেলতে পারবে? সে কি কামব্যাকটা করতে পারবে? দেখা যাক, আমি খুব একটা নিশ্চিত নই। এবং এটাও আরআরকে ভাবতে হবে যে তাদের হোম গ্রাউন্ডটা যেন জয়পুর হয়। মানে তারা এটা অ্যালাউ করছে কেন? এগুলো পুরোপুরি টাকা পয়সা জনিত ব্যাপার সত্যি বলতে, যে কারণে এই গুয়াহাটিকে হোম গ্রাউন্ড বানিয়ে মানে এই সমস্ত লীলা খেলা চলছে। কিন্তু জয়পুরে কিন্তু রাজস্থান রয়্যালস নিজের বেস্ট টিয়ারগুলোতে অসাধারণ পারফরমেন্স দেয়, সেটা অনুযায়ী জয়পুরে তাদের হোম ম্যাচগুলো রাখা উচিত। যেখানে স্ট্রং জোন সেখানে 7টা ম্যাচ খেলো, এটা একদম স্ট্রেট ফর্মুলা। আপনি দেখতে পাবেন না সিএসকে চিপকের বাইরে গিয়ে ম্যাচ খেলছে, আপনি নর্মালি দেখতে পাবেন না যে মুম্বাই ওয়াংখেড়ের বাইরে গিয়ে ম্যাচ খেলছে। হোম ম্যাচগুলোকে কিন্তু ওরা এর মধ্যেই সীমাবদ্ধ রাখে, তো সেটা কোথাও একটা ফলো করা এখানে আরআরের দরকার। এবং সঞ্জু স্যামসন যত তাড়াতাড়ি ক্যাপ্টেন হিসেবে গ্রাউন্ডে ফিরবে, সে যখন মাঠে নেমে ফিল্ডিং সাইডকে লিড করবে, তখনই কিন্তু এই টিমটাকে অন্যরকম দেখাতে পারে। এটাও মাথায় রাখতে হবে যে আরআর দুটো ম্যাচই কিন্তু অ্যাওয়ে ম্যাচ খেলেছে, কাইন্ড অফ অ্যাওয়ে ম্যাচ, মানে গুয়াহাটি এদের জন্য অ্যাওয়েই সত্যি বলতে হয়ে গেছিল, যতই হোম বলা হোক না কেন। এবং সেটা একটা চ্যালেঞ্জিং কন্ডিশন ছিল, কোথাও একটা টি20 ক্রিকেটের দামানাতে আজকের দিন আমি মনে করি না খুব ডিফিকাল্ট পিচটা ছিল টু ব্যাট অন, সেটা ডিকক প্রমাণ করে দিচ্ছে। আমি আসছি পরবর্তীতে, কিন্তু হ্যাঁ আগের ম্যাচটাতে হাই স্কোরিং ভেনু 280 রান উঠে যাচ্ছে, পরেরটাতে 150 উঠছে, বোঝা যাচ্ছে যে চ্যালেঞ্জিং সিচুয়েশন, মানে দুটো ম্যাচ দুরকম পুরো কন্ট্রাস্টিং সিচুয়েশন। সেখান থেকে যখন ওরা হোম ম্যাচ খেলবে, জয়পুরে গিয়ে খেলবে, সঞ্জু ক্যাপ্টেন্সি করবে, সেখানে কিন্তু একটা চেঞ্জ আপনারা টিমটার মধ্যে দেখতে পেতেও পারেন। দুটো ম্যাচ দেখে এখন আমি বলবো হ্যাঁ রাজস্থানকে খুব দুর্বল দেখাচ্ছে, খারাপ টিম মনে হচ্ছে, কিন্তু এখনই আপনি বেশি জাজ নাই করুন, একটা হোম ম্যাচ আগে আমরা দেখে। আচ্ছা এবার যদি কথা বলি কেকেআরকে নিয়ে, দেখুন ফার্স্ট থিং ফার্স্ট, মঈন আলীকে কালকে ওপেন করতে পাঠানো হয়েছে, সঙ্গে সঙ্গে এটা পরিষ্কার হয়ে গেছে যে সুনীল নারিনকে কিন্তু এখানে ম্যানেজমেন্ট 14টা ম্যাচের জন্য ওপেনার হিসেবে ভাবছে। খুব যদি নারিন না ঝুলিয়ে দেয়, যে একদম পরপর খুব প্রবলেমেটিক ইনিংস খেলে ফেলছে, যেরকম মঈন আলী গতকাল খেলেছে, সেরকম ইনিংস পরপর অনেকগুলো ম্যাচে না খেলে ফেললে নারিনকে আপনারা 14টা ম্যাচে দেখতে পাবেন। আদারওয়াইজ মঈন আলীকে গতকাল পাঠানোই হতো না, হয়তো রঘুবংশীকে পাঠিয়ে দেওয়া হতো, হয়তো রাহানেকে পাঠিয়ে দেওয়া হতো, বা ভেঙ্কটেশ আইয়ার অপশন হিসেবে ছিল। এই টিমটার মধ্যে কিন্তু অনেক এরকম রয়েছে যাদের ওপেন করার পোটেনশিয়াল রয়েছে, তার সত্ত্বেও আলীকে পাঠানো হচ্ছে। তার কারণ প্রথম 6 ওভারের মধ্যে ইরেসপেক্টিভ অফ দ্য কন্ডিশন, কিরকম কি সার্ফেস দেওয়া হয়েছে, স্লো হোক ফাস্ট হোক, একটা বড় রান কিন্তু কেকেআর চাইছে। এবং টি20 জামানাতে এটা ঠিক সিদ্ধান্ত, মঈনকে গতকাল পাঠানো ঠিক সিদ্ধান্তই ছিল। হ্যাঁ ডেফিনেটলি সেটা পে অফ দেয়নি, কিন্তু আমার মনে হয় না প্ল্যানিংটাতে কোনো ধরনের ভুল ছিল। কুইন্টন ডিককের প্রশংসা এখানে খুব বড় করে করতে হবে। গতকাল যে ইনিংসটা সে খেলেছে, দেখুন এটা বলার অপেক্ষা রাখে না, আপনারা সকলে সেটা দেখে বুঝতে পেরেছেন। একজন প্রফেশনাল ক্রিকেটার, একজন এমন ক্রিকেটার যে ইন্টারন্যাশনাল লেভেলে বহু বছর ধরে খেলছে, তার পক্ষেই এরকম একটা সার্ফেসে এরকম একটা ইনিংস খেলা সম্ভব ছিল। এবং সে বুঝিয়ে দিয়েছে পিচটার যে পেসটা, সেটা একবার একজন ব্যাটসম্যান রিড করে ফেললে, একবার সেটা আন্ডারস্ট্যান্ড করে ফেললে, তারপর কিন্তু এই পিচে ভালো স্ট্রাইক রেটে অ্যাকচুয়ালি ব্যাট করা সম্ভব। অনেকগুলো 6 কিন্তু স্পিনারদেরকেও অ্যাকচুয়ালি ডিকক মেরেছে। এই সার্ফেসটাতে স্পিনারদেরকে 6 মারা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট ছিল, কিন্তু যদি আপনি একবার খাপ খাই নিতে পারেন, একবার যদি সেট হয়ে যান, এই পিচেও রান করা সম্ভব। কালকে ডিকক যেভাবে ব্যাট করছিল, অ্যাকচুয়ালি পরিষ্কার হয়ে যাচ্ছিল যে এই গ্রাউন্ডেও কিন্তু এই সার্ফেসেও কিন্তু 180 রান হয়। অ্যাকচুয়ালি 180 কিন্তু কোনো ছোট স্কোর নয়, আজকের দিনে অনেক রান উঠছে তাই 180 ছোট স্কোর মনে হতে পারে, কিন্তু গতকালের যে সার্ফেস ছিল সেখানে 180 ডেডলি স্কোর ছিল সত্যি বলতে। সেটা কোথাও একটা বোঝা উচিত ছিল সঞ্জু স্যামসনের, সেটা জয়সওয়ালের বোঝা উচিত ছিল, যে কারণে অ্যাকচুয়ালি আমি ওদের ক্রিটিসিজম করলাম। বাকি এই টিমটাতে যারা রয়েছে তাদের সত্যি বলতে মানে আমি তাদের থেকে এক্সপেকটেশনই রাখি না। হেটমায়ার কিংবা রিয়ান পরাগ আমি এক্সপেকটেশনই রাখি না তারা ম্যাচুরিটি দেখাবে এবং অনেক ডিপ অফ দি ইনিংস নিয়ে যাবে, শুরুর দিকে রানার বলে খেলবে, তার পরবর্তীতে স্ট্রাইক রেটটাকে ডেভেলপ করবে। ডিকক যে ইনিংসটা খেলেছে ওটা সঞ্জু স্যামসন খেলতে পারতো, জয়সওয়াল মেবি খেলতে পারতো, বাকিদের থেকে এক্সপেকটেশনই আমি রাখিনি। তো এই দুজনের উপরে দায়টা বর্তায় যে তাদের ম্যাচুরিটিটা রয়েছে, তা সত্ত্বেও যেটা ডিমান্ড ছিল সেটা তারা ফুলফিল করেনি, যেটা ডিকক করতে পেরেছে। ডিকক কিন্তু কালকে ভাই চ্যাম্পিয়নের মতন ক্রিকেট খেলেছে, এবং এখানেই কিন্তু এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে। আপনি একটা ব্যাটিংয়ের স্বর্গ দিয়ে দেবেন, সেখানে যে কেউ এসে আপনাকে 15 বলে 60, হ্যাঁ আজকের দিনে 15 বলে 60ও মানে বেশি বলে ফেললাম, কিন্তু 15 বলে
বলে 60 হয়ে যাচ্ছে, 15 বলে 50 তো ক্যাজুয়ালি হয়, সেটা তো সবাই পারবে। কিন্তু কালকের ম্যাচটাতে কিন্তু বোঝা যায় যে কে ইন্টারন্যাশনাল ক্রিকেটার, কার মধ্যে মেটেরিয়াল রয়েছে, কে অ্যাকচুয়ালি নিজের দেশকে অনেক কিছু দিতে পারে। যদিও ডিকক তো রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, কিন্তু ধরুন একটা রঘুবংশী, সে কালকে যে ইনিংসটা খেলেছে সুচ বুঝের সময় খেলেছে, কিন্তু বোঝা গেছে যে হ্যাঁ এই প্লেয়ারটা কেন, যে আমি প্রথম থেকে বলছি যে কেকেআরের রঘুবংশী খেলানো উচিত, ওপরের দিকে ব্যাট করতে নামানো উচিত। গতকালের ম্যাচে ছোট্ট করে কিন্তু একটা সেটা হিন্ট দেখা গেছে। কেকেআর ভার্সেস আরসিবি ম্যাচের অ্যানালাইসিস ভিডিওতে আমি পরিষ্কার বলেছিলাম রাহানে কিন্তু 6 ওভারের পরবর্তীতে ওর সামনে স্পিনার আনা হলে তখন কিন্তু স্ট্রাগল করবে, তখন কিন্তু স্ট্রাইক রেট কমবে। এবং গতকালের ম্যাচটা যদি আপনারা দেখেন, রাহানে হাসারাঙ্গার একটা খুব বাজে বলে একটা 6 মেরে দিয়েছে, নাহলে কিন্তু স্ট্রাইক রেট অ্যাকচুয়ালি ভীষণ পুয়ার ছিল, ও কিন্তু স্ট্রাগল করছিল, ও কিন্তু আটকে যাচ্ছিল। সেটা কিন্তু আপকামিং ম্যাচগুলো তো আপনারা দেখতে পাবেন। এবং যেভাবে রাহানে অ্যাকচুয়ালি আউট হলো, বড় শট খেলতে গিয়ে কোথাও একটা ক্যাচ উপরে দিয়ে ফেললো, একটা টপ এজ হয়ে গেল, সেই জিনিসটা কিন্তু রাহানেকে ভাবাবে, কেকেআর ম্যানেজমেন্টকে ভাবাবে। তার কারণ রাহানের যে পজিশনটা সেটা কিন্তু কোথাও একটা ওকে 6 ওভারের পরবর্তীতে স্পিনারদেরকে বারবার ফেস করতে হবে। সেখানে যদি ও স্ট্রাগল করে তাহলে কিন্তু কেকেআরের ব্যাটিং লাইন আপটা কোথাও একটা প্রবলেমে পড়ে যাবে। এবার দেখা যাক সেটাকে নিয়ে এখানে কোথাও একটা কোচ ব্যাটার করে, এখানে কোথাও একটা রাহানের মতন এক্সপিরিয়েন্স প্লেয়ার, সে এত বছর এই সমস্যাতে যুঝছে, এত ভিজিবল হয়ে যাচ্ছে জিনিসটা, সেটাকে নিয়ে তাকে খাটতে হবে। আদারওয়াইজ কেকেআর প্রবলেমে পড়বে ডেফিনেটলি। দেখা যাক সেটা নিয়ে আপকামিং দিনগুলোতে কি হয়, আমি এটা আগে থেকে বলে রাখছি। এবং এটাও কিন্তু একটা ভাববার জায়গা যে নারিন অ্যাকচুয়ালি গতকাল বসে গেছিল, সে আনফিট ছিল, কোথাও একটা অসুস্থ ছিল প্রবাবলি, যে কারণে মঈন আলী টিমে জায়গা করে না। এবং মঈন আলী দুর্দান্ত বল করে, তার সঙ্গে সঙ্গে বারুণ অ্যাকচুয়ালি যে লাইন লেংথটা, স্পেশাল লেংথের কথা বলবো, যে লেংথটা অ্যাকচুয়ালি ডিমান্ড করছিল, গুড লেংথ ধরে ধারাবাহিকভাবে বল করে যাওয়া এবং একটা ঠিকঠাক স্পিডে বল করে যাওয়া, খুব বেশি স্পিডে বল না করা, সেই জিনিসটা কিন্তু পিচের ডিমান্ড অনুযায়ী, সার্ফেস যেটা অফার করছে সেই অনুযায়ী তারা কিন্তু পিচ যে হেল্পটা তাদেরকে দিচ্ছে সেই হেল্পটাকে তারা দুহাতে লুফে নিয়েছে। এটার জন্য এক্সপিরিয়েন্স দরকার, এটার জন্য ম্যাচুরিটি দরকার, যেটা বারুণ এত বছর ধরে আইপিএল খেলছে। এবং তার সঙ্গে সঙ্গে মঈন আলী দেখুন বহুদিন ধরে ইন্টারন্যাশনাল সার্কিটে রয়েছে, আইপিএলে সে বহুদিন ধরে রয়েছে এবং সে চিপকে বল করে, সে পেছনে ধোনিকে উইকেট কিপার হিসেবে পেয়েছে এবং সেটা ডেফিনেটলি তাকে হেল্প করেছে। এই ধরনের সার্ফেস চিপকে থাকে এবং যে কারণে সে জানে যে এখানে এক্স্যাক্টলি তাকে কি করতে হবে। তো এই যে চেঞ্জটা, মানে নারিনের জায়গায় কোথাও একটা মঈন আলী বাই ডিফল্ট এসে গেছিল, সেটা কিন্তু হেল্পই করেছে কেকেআরকে। এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে নারিন ফিরলে সেক্ষেত্রে মঈন আলীকে কি বসে যেতে হবে এত ভালো পারফরমেন্স দেওয়ার পর? উত্তর হচ্ছে হ্যাঁ, বসে যেতে হবে, তাছাড়া অন্য কোনো অপশন নেই। কিন্তু যখন চিপকে খেলা হবে বা এই ধরনের স্লো সার্ফেসে খেলা হবে তখন হয়তো আমরা দেখতে পাবো নারিনও খেলবে, তার সঙ্গে সঙ্গে স্পেন্সার জনসন বসে যাবে এবং মঈন আলী ইন হয়ে যাবে। মঈন আলী, নারিন, বারুণ একসঙ্গে যখন চিপকে তারা সিএসকে এগেনস্টে নামবে, অন্যদিকে সিএসকে এর কোথাও একটা অশ্বিন থাকবে, জাদেজা থাকবে এবং নূর থাকবে। এই যে স্পিন ট্রায়ো দুটো টিমের মধ্যেই এই 6 জন স্পিনাররা কি করবে, আমি চিপকে অ্যাকচুয়ালি চেন্নাই ভার্সেস কেকেআর দেখবার জন্য মুখিয়ে থাকছি, অপেক্ষা করা যাচ্ছে না। আর ডেথে রাসেলকে করানো হলো না, আমার মনে হচ্ছিল স্পেন্সার জনসনের বদলে রাসেলকে একটা ওভার দেওয়া হবে হয়তো, সেই জিনিসটা কিন্তু গতকাল করা হলো না। রাহানের প্রথম ম্যাচে রাসেলকে বল দেয়নি, কোথাও একটা কিন্তু রাসেল বল করতে পারবে না এরকমটা আপাতত মনে হচ্ছে। যদি রাসেল বল করতে পারে তা সত্ত্বেও রানে না দিয়ে থাকে প্রথম ম্যাচে, বিশেষ করে গতকাল দরকারি পয়েন্ট, সত্যি বলতে জনসন খারাপ ওভার করেনি, 4 ওভারে 40 রান, ঠিক আছে, মানে প্রথম 2 ওভারে সেটা পাওয়ার প্লের মধ্যে লাস্টের ডেথে 10-এর ইকোনমিতে আজকের দিনে আইপিএল এটা হবেই। দেখুন কোনো না কোনো বোলার তো একটা 4 একটা 6 ওভারে খেয়ে গেলেই ব্যাস 10-এর ইকোনমি আজকের দিনে চলে আসে, তো সেখানে কিছু বলবার নেই। কিন্তু রাসেলকে কিন্তু কোথাও একটা ভাবতে হবে এখানে, মানে স্ট্র্যাটেজির মধ্যে কিন্তু রাসেলের বোলিংটা থাকা উচিত যদি সে ফিট থাকে। এবার সে আনফিট থাকলো, যদি সেটা হয় তাহলে কেকেআর ফ্যানদের জন্য সেটা যথেষ্ট চিন্তার জায়গা, কারণ আমরা জানি সকলে রাসেলের গোল্ডেন আপ। তো দেখা যাক সেটাকে নিয়ে কি হয়। এবং মিডল অর্ডার, গত ম্যাচে যদি আপনারা দেখেন মিডল অর্ডার কিন্তু স্ট্রাগল করেছিল, যাদেরকে অ্যাকচুয়ালি কেকেআর ট্রাস্ট দেখিয়ে রিটেন করেছে অনেক বেশি পয়সা দিয়ে, সেটা রাসেল হোক, রিঙ্কু হোক, তার সঙ্গে সঙ্গে রামানদীপ রয়েছে, আইয়ার রয়েছে, ভেঙ্কটেশ আইয়ার। তো এরা কিন্তু কোথাও একটা গতকাল পরীক্ষিত হলো না। দেখা যাক যে পরের ম্যাচগুলোতে এদের পারফরমেন্স কীরকম কী হয়। নেক্সট ম্যাচটা মুম্বাইতে ওয়াংখেড়েতে রয়েছে এবং আশা করছি সেখানে এই প্লেয়ারগুলোর দরকার পড়বে কোনো না কোনো রকমভাবে। মুম্বাই অত সহজে যেতে দেবে না রাজস্থানের মতন, মুম্বাই অনেক স্ট্রং টিম। এবার দেখা যাক যে সেখানে আবার হার্দিক ফিরে আসে কিনা এবং তার সঙ্গে সঙ্গে বুমরার প্রত্যাবর্তন হয় কিনা। মনে হয় না বুমরার প্রত্যাবর্তন হবে, তবে হার্দিকের চান্সেস আর বেরিয়ে যে হার্দিক ফিরে আসবে, সেক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি অনেক ব্যালেন্স সাইড মুম্বাইকে দেখাবে। তো মুম্বাই ভার্সেস কেকেআর ম্যাচটা জমতে চলেছে, বস একদম শিওর জমতে চলেছে। এবং এনার্জিটা কেকেআরের ফার্স্ট ম্যাচের ব্যাপারে যেটা আমি বলেছিলাম যে এনার্জি মিসিং ছিল ফিল্ডিংয়ে, সেই এনার্জি কিন্তু গতকালের ম্যাচে ফিরে এসেছে। তো কেকেআরের ফ্যানরা কিন্তু কেকেআরকে নিয়ে এখন খুশি থাকতে পারে। আপনাদের কি ওপিনিয়ন এই পুরো আলোচনাকে কেন্দ্র করে, অ্যানালাইসিসকে কেন্দ্র করে, গতকালের ম্যাচ যারা দেখেছেন তাদের কি মতামত, আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর প্লিজ যারা এই ধরনের ভিডিওসগুলো দেখতে পছন্দ করছেন, আপনারা সকলেই জানেন আমরা প্রত্যেকটা ম্যাচের পরবর্তীতে লাইভ যাওয়ার চেষ্টা করছি। গত দুদিন তো আমরা লাইভ গেছি, সেখানে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে, সেখানে একটু ফান চ্যাটও হয়েছে সত্যি বলতে অডিয়েন্সের সঙ্গে, আপনাদের সঙ্গে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এফোর্ট দিচ্ছি, একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা আইপিএল দেখতে ভালোবাসে, যারা ক্রিকেট দেখতে ভালোবাসে, যাতে করে তাদের অবধিও আমাদের চ্যানেল পৌঁছায় এবং আমাদের চ্যানেলটা গ্রো করে। যদি তাদের পছন্দ আমাদের চ্যানেল, তারা সেক্ষেত্রে
অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এইভাবে একটুখানি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। এই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, কারণ পুরো জিনিসটা তো দেখুন আমাদের তো কোনো রকম ব্যাকিং নেই, পুরোটাই অর্গ্যানিক। আপনারা অডিয়েন্সই সত্যি বলতে আমাদের ভরসার জায়গা। তো এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন, একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আজকের মতন টাটা টাটা, পরবর্তী ভিডিওতে দেখা হবে।